বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে আমি ডক্টর নিমাই চন্দ্র গান্ধী, সদস্য বিদ্যাসাগর স্মৃতিরক্ষা কমিটি, নন্দনকানন বিদ্যাসাগর এর পক্ষ থেকে আজকের বক্তা এবং আপনাদের সকলকে নমস্কার, স্বাগত ও অভিনন্দন জানাই। বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী নন্দনকানন উদযাপন কমিটির অল ইন্ডিয়া বেঙ্গলি সমিতি আইবা নিউ দিল্লি, ঝাড়খণ্ড বাঙালি সমিতি এবং বিহার বাঙালি সমিতি মিলে বিদ্যাসাগরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য বিভিন্নভাবে সারা বছর ধরে চর্চা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ চতুর্থ বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী বক্তৃতামালার বক্তা প্রফেসর মানস জানা। তার বিষয় বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা ও বর্তমান ভারতের শিক্ষা ব্যবস্থা। ইনি শিল্পী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী মঞ্চ কলিকাতার সঙ্গে যুক্ত আছেন। তাকে সব সমিতির পক্ষ থেকে সাদর আহ্বান জানাই। প্রফেসর মানস জানা নিজের সময় দিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতার হাত বাড়িয়েছেন। তার যেন আন্তরিকভাবে তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। লিখিত রচনাটি সঞ্চিতা ব্লগে পোস্ট করা হবে। বিহার বাঙালি সমিতির চ্যানেলের এই অনুষ্ঠানকে আপনার পরিচিত সমস্ত বিদ্যাসাগর অনুরাগীদের মধ্যে শেয়ার করতে অনুরোধ জানাই এবং যারা বিদ্যাসাগর সম্বন্ধে চর্চা করে না তাদের মধ্যে এই চর্চাটা যাতে আরম্ভ করা যায় তার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা সবাই চেষ্টা করুন, শুধু বাঙালি নয়, অবাঙালিরাও যাতে বিদ্যাসাগর সম্বন্ধে অবহিত হন, বিদ্যাসাগর সম্বন্ধে বিভিন্ন জায়গায় সুযোগ পেলে চর্চা করুন, লোককে বিদ্যাসাগর সম্বন্ধে জানান। এই ব্যাপারে প্রফেসর জানার যিনি সহযোগিতা করছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০০তম জন্মবর্ষের মাহেন্দ্রক্ষণে বিহার বাঙালি সমিতির পক্ষ থেকে যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে সেই আলোচনা সভায় আমায় আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে বিষয় নিয়ে আমার এই আলোচনা তা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষাচিন্তা এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতীয় নবজাগরণের এক প্রদীপ্ত প্রতিভা। ভারতীয় নবজাগরণের প্রাণপুরুষ ছিলেন তিনি। যে নবজাগরণের সূচনা রামমোহন রায়ের হাত ধরে, যে রামমোহন রায় ভারতীয় নবজাগরণের উষাকালের প্রভাতের আলো দেখিয়েছিলেন, সেই নবজাগরণের আরও বিকশিত, আরও সমৃদ্ধ রূপ আমাদের দেশে আমরা দেখতে পাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্য দিয়ে। এই নবজাগরণ মানে ইউরোপীয় নবজাগরণ। এই নবজাগরণ মানে যুক্তিবাদ, এই নবজাগরণ মানে বিজ্ঞান চেতনা, এই নবজাগরণ মানে অন্ধতা, কুসংস্কারের বিরুদ্ধে মানুষের নতুন করে আশার আলো, বাঁচার আলো এবং বন্ধন মুক্তির আকাঙ্ক্ষা। এই সামগ্রিকভাবে যে ইউরোপীয় নবজাগরণ,
সেই ইউরোপীয় নবজাগরণকে ভারতীয় সমাজের দীর্ঘদিনের কুপমণ্ডূকতা, দীর্ঘদিনের অন্ধতা, দীর্ঘদিনের যে সংস্কার, যা জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল সমাজের উপর, তাকে তিনি দূর করার চেষ্টা করে গিয়েছেন। বিদ্যাসাগর মশাইয়ের শিক্ষা চিন্তা নিয়ে আলোচনা করার শুরুতে যে বিষয়টি উল্লেখ করা প্রয়োজন তা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূল্যায়ন। রবীন্দ্রনাথ তার বিদ্যাসাগর চরিত আলোচনার মধ্যে তিনি বলেছেন, বিদ্যাসাগরের চরিত্রে যা সর্বপ্রধান গুণ, যে গুণে তিনি পল্লী আচারের ক্ষুদ্রতা, তিনি বাঙালি জীবনের জড়ত্বকে সবলে ভেদ করে নিজের গতিবেগ প্রাবল্যে কঠিন প্রতিকূলতার বক্ষ বিদীর্ণ করে এগিয়ে গিয়েছেন, তা হিন্দুত্বের দিকে নয়, তা সাম্প্রদায়িকতার দিকে নয়, করুণার অশ্রুজলপূর্ণ উদার উন্মুক্ত অপার মনুষ্যত্বের অভিমুখে তিনি আপনার একক জীবনকে প্রবাহিত করে নিয়ে গিয়েছেন। বলছেন, তিনি রীতিমতো যে হিন্দু ছিলেন তা নয়, তিনি তাহা অপেক্ষাও বড় ছিলেন, তিনি বড় মানুষ ছিলেন, যথার্থ মানুষ ছিলেন। এই মূল্যায়ন রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রসঙ্গে। রবীন্দ্রনাথ কেন এ কথা বললেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কুলীন ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন, সংস্কৃতে তার অগাধ পাণ্ডিত্য ছিল, যে কারণে ব্রিটিশ সাহেবরাও তাকে পণ্ডিত বলেই ডাকতেন। কিন্তু তার যে সংস্কৃত জ্ঞানের ভিত্তিতে বিদ্যাসাগর উপাধি, এই বিদ্যাসাগর উপাধি কিন্তু তাকে যথার্থ জ্ঞানী, যথার্থ পণ্ডিত করে তোলেনি। যে কারণে তিনি নিজেই বলে গিয়েছেন, আমি যা শিখেছি, আমি যতটুকু যা জেনেছি, তা দিয়ে দেশের কতটুকু কি উপকার হবে, তা দিয়ে কি যথার্থ দেশের মানুষের কিছু করে যেতে পারবো? যে কারণে ফোর্ট উইলিয়াম কলেজে যখন তিনি পড়াতে গিয়েছেন, সেই পড়ানোর কালে তিনি নিজে থেকে নিয়ম করে ইংরেজি শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেছেন। একেবারে রুটিন করে নিয়মিত শেক্সপিয়ার পড়তেন। স্বভাবতই ইউরোপীয় চিন্তা, ইউরোপীয় সংস্কৃতি, বিশেষত ইউরোপীয় জ্ঞান ভাণ্ডারকে অর্জন করার জন্য তিনি সাধনা করে গিয়েছেন। এই জায়গা থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরবর্তী স্তরের উত্তরণ, এবং যে জায়গাকে ভিত্তি করে তার আধুনিক মনন, যে কারণে তাকে বলা হয় তিনি আপ টু ডেট, তৎকালেও তিনি আধুনিকতম মানুষ। বিদ্যাসাগর মশাই তার জ্ঞানকে, তার পাণ্ডিত্যকে সমাজের কাজে লাগিয়েছেন, দেশের কাজে লাগিয়েছেন। তিনি যে পণ্ডিত ছিলেন, সেই পাণ্ডিত্য তিনি মোটা মোটা বই লিখে প্রকাশ করে যাননি। তিনি লিখেছেন কি? বর্ণপরিচয়, লিখেছেন কথামালা, লিখেছেন বোধোদয়, লিখেছেন জীবনচরিত, যার পরতে পরতে আছে এদেশের মানুষ, বিশেষত এদেশের ছাত্র সমাজকে আরো উন্নত চিন্তা, উন্নত চেতনায় গড়ে তোলা। বিদ্যাসাগর মশাইয়ের সমগ্র চিন্তাভাবনার মধ্যে ছিল মানবতাবাদ, বিজ্ঞান চেতনা, বস্তুনিষ্ঠতা, যে কারণে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়েও তিনি সংস্কৃত কলেজের ছাত্রদের জন্য ইংরেজি শিক্ষার ব্যবস্থা করতে চেয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে সংস্কৃত কলেজের ছাত্ররা যদি ইংরেজি শেখে, তাহলে তারাই কেবলমাত্র বাংলা ভাষায় সুদক্ষ ও শক্তিশালী রচয়িতা হতে পারে। তিনি সংস্কৃত কলেজে ব্রাহ্মণ এবং বৈদ্যদের যে কেবলমাত্র প্রবেশাধিকার ছিল, তার বাইরেও তিনি কায়স্থদের প্রবেশাধিকারের পক্ষে লড়াই করে গিয়েছেন। তিনি বলেছিলেন যে এই সময়ে দাঁড়িয়ে আমি যদি সংস্কৃত কলেজে শূদ্র এবং মুসলমানদের প্রবেশাধিকারের কথা বলি, তাহলে আমাকে হয়তো এই কলেজ থেকে বের হয়ে যেতে হবে। কিন্তু তার আকাঙ্ক্ষা ছিল এখানেও যাতে শূদ্র, এমনকি অত্যন্ত অন্তজ বলে যারা পরিচিত, তাদেরও যাতে প্রবেশাধিকার থাকে।
তিনি মুগ্ধবোধ পড়ানো বন্ধ করেছিলেন। তিনি নিজেই ব্যাকরণের উপক্রমণিকা এবং ব্যাকরণ কৌমুদী রচনা করেছিলেন। এইসব রচনা করার অর্থই হচ্ছে সংস্কৃত শিক্ষার জন্য যে অহেতুক দীর্ঘ সময় ব্যয় করা সেটা যাতে কমে আসে। তিনি নবজাগরণের চিন্তার ভিত্তিতে বোধোদয় গ্রন্থ লিখেছিলেন, যে বোধোদয় তখন কিন্তু পাঠ্য ছিল, যে বোধোদয়ের মধ্যে সেটা অনুবাদ গ্রন্থ হওয়া সত্ত্বেও সেখানে একটাও ঈশ্বর সম্পর্কিত কোনো ধারণা রাখেননি, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবং তিনি অনেকটা অনিচ্ছা সত্ত্বেও শেষের সংস্করণে তিনি ঈশ্বর সম্পর্কিত দু একটা কথা কেবল যুক্ত করেছিলেন, যার মধ্য দিয়ে অতীন্দ্রিয় কোনো চিন্তা বা তমসাচ্ছন্ন চিন্তা বা ঈশ্বর সম্পর্কিত ধারণা খুব বেশি জেগে উঠবে না। তিনি চেয়েছিলেন সংস্কৃত কলেজের ছাত্রদের মধ্যে আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চা হোক, তারা আধুনিক জ্ঞান বিজ্ঞানের সংস্পর্শে আসুক। সেজন্য তিনি, ভেবে দেখুন, সংস্কৃত কলেজের লাইব্রেরির জন্য তিনি ফরাসি বিপ্লবের ইতিহাস, ইংল্যান্ডের বিপ্লবের ইতিহাস, তিনি সেখানে নিউটনের প্রিন্সিপিয়া ম্যাথেমাটিকা, তিনি ইউক্লিডের জ্যামিতি, এমনকি বিভিন্ন দেশের মানচিত্র, এগুলো তিনি সংগ্রহ করে নিয়ে আসছেন। ফলে কলেজকে তিনি কোন স্তরে নিয়ে যেতে চেয়েছেন। অথচ সেই সময় ব্রিটিশরা কিন্তু যথার্থ ইংরেজি শিক্ষা বা আধুনিক শিক্ষা দিতে চায়নি। ব্রিটিশ শাসকরা, এমনকি শিক্ষা পরিষদের যারা অধিকর্তারা, তারাও পর্যন্ত সংস্কৃতে বিভিন্ন গ্রন্থকে অনুবাদের কথা বলে গিয়েছেন। সংস্কৃত ভাষায় বিভিন্ন গ্রন্থ অনুবাদের জন্য তারা ব্যাপক পরিমাণ টাকা ওখানে নিয়োগ করছিলেন। কিন্তু বিদ্যাসাগর মশাই বললেন, সংস্কৃত ব্যাকরণ পড়িয়ে হবে না। বিদ্যাসাগর মশাই বললেন, সংস্কৃতে গণিত পড়িয়ে কোনো লাভ নেই, ইংরেজিতে গণিত পড়ানো হোক। তিনি বলেছিলেন যে ইংরেজিতে বইপত্র, আধুনিক জ্ঞান বিজ্ঞানের বইপত্র যেন আসে। তিনি সংস্কৃত ব্যাকরণ, বোপদেবের মুগ্ধবোধ পড়ানো বাতিল করলেন। তিনি সাহিত্যের ছাত্রদের জন্য অঙ্ক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। তিনি আমাদের দেশের যে তখনকার শিক্ষায় সাংখ্য এবং বেদান্তের যে দর্শন পড়ানো হতো, বিদ্যাসাগর সেই সময়ে দাঁড়িয়ে বলেছেন সাংখ্য বেদান্ত হলো ভ্রান্ত দর্শন, এবং যদি এটা পড়াতেই হয় তাহলে তার প্রতিষেধক হিসেবে মিলের লজিক পড়ানো হোক, মানে আধুনিক পাশ্চাত্য দর্শন পড়ানো হোক। যখন ব্যালেন্টাইন সাহেব বলেছিলেন যে বার্কলের এনকোয়ারি বই পড়ানো হোক, তিনি তার বিরোধিতা করেছিলেন। এই বিদ্যাসাগর মশাই এই সংস্কৃত কলেজে কোনো ধরনের ধর্মীয় রীতিনীতির প্রচলন হোক তিনি চাইতেন না। সেজন্য অষ্টমী এবং প্রতিপদে যে ছুটির ব্যবস্থা ছিল তা তিনি উঠিয়ে দিয়েছিলেন, রবিবারে ছুটির তিনি ব্যবস্থা করেছিলেন। ফলে বোঝাই যায় বিদ্যাসাগর মশাই আমাদের দেশে ধর্মনিরপেক্ষ শিক্ষার যথার্থ উদ্গাতা। যথার্থ তিনি ধর্মনিরপেক্ষ শিক্ষাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। বিদ্যাসাগর মশাই আমাদের দেশে গণতান্ত্রিক শিক্ষার প্রবর্তক, কেননা গণতান্ত্রিক শিক্ষার চেতনা অনুযায়ী তিনি বুঝতে পেরেছিলেন সরকারের কাজ হলো শিক্ষাক্ষেত্রে টাকা দেওয়া, কিন্তু শিক্ষার সমস্ত বিষয়, শিক্ষার সিলেবাস কি হবে, শিক্ষায় পরীক্ষা ব্যবস্থা কি হবে, শিক্ষায় কি পদ্ধতিতে পঠন পাঠন হবে, এর কোনো ক্ষেত্রেই সরকারের হস্তক্ষেপ করা উচিত না। সংস্কৃত কলেজে দাঁড়িয়ে তিনি তৎকালে প্রিন্সিপাল হয়েও তিনি যে সুপারিশগুলো করেছিলেন সেগুলোর মধ্যে পাঠ্য সিলেবাস থেকে পরীক্ষা ব্যবস্থা সমস্ত বিষয়টাই ছিল। তিনিই ছিলেন আমাদের দেশে সর্বজনীন শিক্ষার প্রথম উদ্গাতা। সর্বজনীন শিক্ষা প্রসঙ্গে তিনি স্পষ্টভাবেই বলেছিলেন যে উচ্চশিক্ষা পর্যন্ত যদি ছাত্রদের যদি বেতন মুকুব করা না হয়, যদি অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠিত করা না হয়, তাহলে সর্বজনীন শিক্ষা সম্ভব নয়। তিনি এমন সময়ে দাঁড়িয়ে এই কথা বলছিলেন যখন ইউরোপীয় উন্নত দেশগুলো, এমনকি ফরাসি বিপ্লবের পরে ফ্রান্সেও, ইংল্যান্ডেও, এই সমস্ত দেশে কিন্তু সর্বজনীন শিক্ষার চিন্তা আসেনি। তিনি বলেছিলেন ধীরে ধীরে আমাদের এই ব্যবস্থার দিকে যেতে হবে যাতে সমস্ত মানুষের কাছে শিক্ষা পৌঁছে যায়। তিনি বলেছিলেন সে কারণেই জনসাধারণের মধ্যে শিক্ষার প্রচলন হচ্ছে আমাদের প্রধান কর্তব্য। বিদ্যাসাগর মশাই তৎকালে দাঁড়িয়ে
গ্রামে ঘুরে 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 স্কুল স্থাপন করেছেন। নারী শিক্ষার জন্য তিনি বালিকা বিদ্যালয় তৈরি করেছেন। তিনি জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তারকে সর্বপ্রধান দায়িত্ব বলে মনে করেছেন। আর আজ আমরা কি দেখছি? বিদ্যাসাগর মশাইয়ের সেই আবেগ খান খান হয়ে ভেঙে পড়ছে। আজ গণতান্ত্রিক শিক্ষার যে মূল জায়গা, সেই মূল জায়গাটাকে আঘাত হানা হচ্ছে। শিক্ষা তার, টাকা যার, শিক্ষা তার। শিক্ষা কুক্ষিগত হচ্ছে মুষ্টিমেয় উচ্চবিত্ত মানুষদের হাতে, যা বিদ্যাসাগরের স্বপ্নকে ভেঙে দিচ্ছে। যা গণতান্ত্রিক শিক্ষার প্রাথমিক শর্ত ছিল, যে শিক্ষার ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ আসবে না, কিন্তু আমরা দেখছি শিক্ষায় পঠন পাঠন কি হবে, সিলেবাস কি হবে, পরীক্ষা সিস্টেম কি হবে, তা সর্বোচ্চ সরকারি স্তর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। শিক্ষা বলা হচ্ছে নিয়ন্ত্রণ করবে শিক্ষাবিদরা, না, শিক্ষা নিয়ন্ত্রিত হবে আমলাদের দ্বারা, শিক্ষা নিয়ন্ত্রিত হবে শিক্ষামন্ত্রীর দ্বারা। বিশ্ববিদ্যালয়গুলোকে একরকম প্রায় স্বাধিকারগুলো কেড়ে নিয়ে তাদেরকে ঠুটো জগন্নাথের মতো নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। ফলে গণতান্ত্রিক শিক্ষার মূল ভিত্তিটাই ধ্বংস হয়ে যাবে। শিক্ষায়, উচ্চশিক্ষার যেটা মূল জায়গা, সেটা হলো গবেষণা ভিত্তিক শিক্ষা এবং সাধারণ ডিগ্রি শিক্ষাকে পারস্পরিকভাবে সম্পর্ক যুক্ত করে রাখা। আজকে বলা হচ্ছে যে উচ্চশিক্ষায় ডিগ্রি শিক্ষা এবং গবেষণামূলক শিক্ষাকে আলাদা করা হবে। আমাদের দেশে নিত্য নতুন গবেষণা, আধুনিক বিজ্ঞানের বিকাশ ঘটবে না যদি নিত্য নতুন গবেষণা যদি না হয়। বিদ্যাসাগর শেখাতে চেয়েছিলেন কোপার্নিকাসের চিন্তা, বিদ্যাসাগর শেখাতে চেয়েছিলেন গ্যালিলিওর চিন্তা, নিউটনের চিন্তা। আর আজ বলা হচ্ছে কিনা জাতকের গল্প, পঞ্চতন্ত্রের গল্প, বাণভট্টের ৬৪ কলা শেখানো হবে। আমাদেরকে যদি তক্ষশিলা নালন্দার যুগে যদি ফিরে যেতে হয়, তাহলে কি দেশের অগ্রগতি ঘটবে? তাহলে কি আমরা একবিংশ শতাব্দীর আকাঙ্ক্ষাকে যথার্থ পূরণ করতে পারবো? দেশের অগ্রগতি কি যথার্থই ঘটবে? আজ পুরাণের চিন্তা, অবৈজ্ঞানিক চিন্তাকে শিক্ষাক্ষেত্রে নিয়ে আসা হচ্ছে। আজকে বলা হচ্ছে ভারতীয়ত্ব বোধ তৈরি করতে হবে। কোন ভারতীয়ত্ব বোধ? যে জাতীয়তাবোধের মধ্যে মিশে আছে হিন্দু ধর্ম ভিত্তিক জাতীয়তাবোধের মানসিকতা। বিদ্যাসাগর মশাই বলেছিলেন শুধুমাত্র রিডিং রাইটিং দিয়ে হবে না, তিনি একটা কম্প্রিহেন্সিভ এডুকেশন গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে যাতে শিক্ষার মর্মবস্তু নিতে পারে, সেজন্য শিক্ষাকে সংহতিকরণের চেষ্টা করে গিয়েছিলেন। আর আজকে মাল্টিডিসিপ্লিনারি হোলিস্টিক এডুকেশনের কথা বলতে বলতেই আসলে শিক্ষায় একজন যথার্থ শিক্ষার মর্মবস্তুকে উপলব্ধি করতে পারবে না। আর আজকের যুগে দাঁড়িয়ে বলা হচ্ছে কিনা যে সংস্কৃত শিক্ষাকে আবারও বাধ্যতামূলক করতে হবে। আজকের দিনে কি ইউরোপীয় কোনো মানুষজন তারা কি গ্রিক এবং ল্যাটিন শিক্ষার কথা বলবে? যেমন করে আমরা যদি যথার্থই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চিন্তাকে উপলব্ধি করি, তাহলে নিশ্চয়ই একথা আমরা বলতে পারবো না যে আজকের দিনে দাঁড়িয়ে সংস্কৃত শিক্ষা সমাজকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে, আধুনিক জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটবে। তাই বিদ্যাসাগর মশাইয়ের সেই কথাটা বারবার মনে পড়ে যায়। বিদ্যাসাগর মশাই বলেছিলেন, আমাদের দেশের উদ্ধার হইতে বহু বিলম্ব আছে। ৭ পুরু মাটি উপড়ে ফেলে নতুন মানুষের চাষ করতে পারলে তবেই বোধহয় এদেশের ভালো হয়। আমরা আমাদের আত্মবিশ্লেষণ করার মধ্য দিয়ে দেখার চেষ্টা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা আজকের দিনের শিক্ষানীতির মধ্য দিয়ে, আজকের দিনের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আদৌ প্রতিফলিত হচ্ছে কিনা, নাকি সেই শিক্ষা ব্যবস্থাটা বিদ্যাসাগরের শিক্ষা চিন্তার পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছে। আমাদের তার বিরুদ্ধে প্রয়োজনে দাঁড়াতে হবে। এটাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন, তার আদর্শ এবং তা নিয়ে চর্চা করার সার্থকতা। যারা আমার এই সংক্ষিপ্ত আলোচনা শুনলেন, তাদের সবাইকেই ধন্যবাদ জানিয়ে এখানেই আমি শেষ করছি।